বাংলাতে একটা সময় চল ছিল একেবারে বিশুদ্ধ জিনিসপত্র খাওয়ার, ভালো তেল, ভালো ঘি, ভালো দুধ, একদম ঢেকি ছাটা চাল, একদম পিওর যাকে বলে। তারপর বিগত 13-14 বছর ধরে হঠাৎ বাংলাতে আমরা সবই একদম পিওর বা বিশুদ্ধ জিনিসপত্র খেলেও চারপাশে যেন একটা ভুয়ো ভুসি এ সমস্ত কিছুর একটা রাজত্ব দেখতে শুরু করে দিলাম। সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায়, সৌজন্যে তৃণমূল কংগ্রেস, প্রশ্ন এটা জবাব চায় বাংলা। বাংলার মানুষ এই প্রশ্নটা করছে। বাংলার মানুষ তো এটাও প্রশ্ন করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এখন সবই কি ভুয়ো, ওই সেলের মতন ভুয়ো ভুয়ো ভুয়ো। ভোটে ভুয়ো এজেন্ট, সেই ছবি দেখাবো। ভোটে ভুয়ো ভোটার, সেই ছবিও দেখাবো। এসএসসিতে আপনি পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষা দিয়ে পাশ করছেন, তারপরে দেখছেন আপনি চাকরি পেলেন না, ভুয়ো চাকরি প্রার্থী। এসএসসিতে ভুয়ো চাকরি প্রার্থী, এসএসসিতে ভুয়ো চাকরি প্রার্থীর পর ভুয়ো শিক্ষক, বাংলায় ভুয়ো কোভিডের ভ্যাকসিন, ভুয়ো ডাক্তার, ভুয়ো আইএস, সিএ নিয়ে এই সমস্ত কিছু ছেড়ে দিন। এই সমস্ত কিছু তো অনেক ছোট্ট ছোট্ট ভুয়ো ভুয়ো ব্যাপার। রচনা বন্দ্যোপাধ্যায়ের ওই ধোঁয়া ধোঁয়া ব্যাপারের মতন বাংলায় মুখ্যমন্ত্রী যেন ভুয়ো ভুয়ো তথ্য আমাদেরকে দিচ্ছেন সিএ নিয়ে। সর্বৈব মিথ্যা কথা, সর্বৈব মিসলিডিং তথ্য কিন্তু দিচ্ছেন। তার কারণ বাংলায় একটা ভুয়ো অনুপ্রেরণা চলছে, একটা অনুপ্রেরণা চলছে যেখানে সবকিছু ভুয়ো, সবকিছু ভুয়ো। রেশনের চাল জ্যোতিপ্রিয় মল্লিক, ভুয়ো কয়লা, ভুয়ো গরু অনুব্রত মণ্ডল, ভুয়ো শিক্ষা, ভুয়ো শিক্ষক দুর্নীতি মানিক পার্থ, তার মাথায় কে? কালীঘাটের কাকুর গলার শট মিলে গেলে অপর পারে কে? ওই ভুয়ো যে কণ্ঠ কার? সমস্ত কিছুর জবাব বাংলার মানুষ চায়। কিন্তু আজ আমরা সারাদিনে কি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। সারাদিনে অনেক কিছু আমরা দেখালাম, সারাদিনে অনেক কিছু আমরা দেখলাম, কিন্তু এই ভুয়ো ব্যাপারটা যদি ছুঁয়ে ফেলি বা দেখিয়ে ফেলি তাহলে আসলে কিন্তু শাসক দলের হেভি রাগ হয়। এই সমস্ত কিছু বাংলায় এই ভুয়োর যে সংস্কৃতি সবই কি তৃণমূল কংগ্রেসের জন্য, শাসকের জন্য, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, বা তারই অনুপ্রেরণায়? আচ্ছা, তার জবাব বাংলার মানুষ চায়। শুরুতেই দেখে নেবো এই প্রতিবেদন এবং তারপর আসছে বিতর্কে। প্রথম দফার ভোটেই ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট ধরল রিপাবলিক বাংলা। অবশ্য এটা প্রথমবার নয়, এর আগেও রিপাবলিক বাংলার ক্যামেরায় বহু ভুয়ো ধরা পড়েছে। কখনো ভুয়ো চিকিৎসক, কখনো ভুয়ো পুলিশ, এমনকি কোভিডের ভুয়ো টিকাও এই বাংলাতেই মিলেছে এবং প্রায় সব ক্ষেত্রেই শাসক দলের নাম জড়িয়েছে। শুধু কি তাই, সিএএ এনআরসি নিয়ে ভুয়ো তথ্য ছড়াচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী। যদি আপনি ভোট না দেন, আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ক্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না, কে আমি করতে দেব না। যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল, আপনি বিদেশি হয়ে গেলেন। আর এই ভুয়ো ধরতে গিয়ে ফের একবার আক্রান্ত হতে হলো রিপাবলিক বাংলাকে। কে অশান্তি করছে? অভিযোগ ছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে জিজ্ঞাসা করেছি। তারা যার বিরুদ্ধে অভিযোগ ছিল অপ্রিয় সত্যটা তুলে ধরলে এভাবেই আক্রান্ত হতে হয় শাসক দলের হাতে। তৃণমূলকে নিশানা পদ্ম শিবিরে। টিএমসির চুরিচামারি চালাকি যে ধরবে তার উপরে অ্যাটাক হবে। এর আগেও মিডিয়ার উপরে অ্যাটাক হয়েছে, প্রথমবার হয়নি। ক্যামেরা ভাঙা হয়েছে, গাড়ি ভাঙা হয়েছে, সন্দেশখালী যেতে গিয়ে মার খেয়েছেন মিডিয়ার লোকেরা, বারবার হচ্ছে। একসময় সোনার বাংলা তৃণমূলের আমলে ভুয়োর বাংলা। এ রাজ্যে নাকি সবই মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়, এমনটাই দাবি করেন তৃণমূলের বড় মেজ ছোট নেতারা। তাহলে কি এই ভুয়োর ছড়াছড়িও মমতারই অনুপ্রেরণা? আজ এই প্রশ্নের জবাব চাইছে বাংলা।
রিপাবলিক বাংলা। কেন হঠাৎ করে এই নির্বাচনের দিনে ভুয়ো 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 এই সমস্ত ভুয়ো জিনিস নিয়ে পড়লাম? আসল জিনিস কি কম পড়িয়াছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আসল জিনিস বোধহয় কম পড়িয়াছে। তার কারণ চারিদিকে দেখুন ভুয়ো এজেন্টেরও রমরমা এ বাংলায় যে আছে, এটা আমরা অন্তত প্রথমবার দেখালাম আপনাদেরকে। এর আগে ভুয়ো ভোটার ধরেছি, এর আগে ভুয়ো ভোট দেওয়া হচ্ছে সেইটা ধরেছি, কিন্তু অদ্ভুতভাবে আজ আমি একা নই যারা এই কাজটা করছে, অর্থাৎ যারা এই ভুয়ো ভোটার ধরছে, ভুয়ো এজেন্ট ধরছে, তাদেরকে আজ আমি জবাব চাই বাংলার এই প্ল্যাটফর্মে নিয়ে আসবো কিছু করে, কিছু সময়ের পরে নিয়ে আসবো। তারা আমার সহকর্মী, তারা রিপাবলিক বাংলার প্রতিনিধি, কিন্তু মজার কথা হলো তাদের তো কাজ নয় এই ভুয়ো ভোটারদেরকে ধরার, ভুয়ো এজেন্টদেরকে ধরার। এই কাজটা তো পুলিশের, এই কাজটা তো তৃণমূল কংগ্রেসের, কারণ কি তারা শাসক দল এবং তাদের দায়টা বেশি বর্তায়। সে যাই হোক, যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে আলাপ করিয়ে দেবো, কিন্তু তার আগে যারা গেস্ট রয়েছেন তাদের সাথে আলাপ করার আগে ভাস্কর আমাদের প্রতিনিধি আজ কোচবিহারে এক অদ্ভুত, অবাক করা এবং হাসিও পাবে হয়তো আপনার একটি জিনিস সে ক্যামেরা বন্দি করলো। একজন এজেন্ট, সে নিজের প্রার্থীর নাম জানে না, একজন এজেন্ট ঝামেলায় পড়ে তাকে বেরিয়ে আসতে হয় এবং তাকে যখন রিপাবলিক বাংলা প্রশ্ন করে, সেই কথোপকথনটা একবার দেখিয়ে দিই, একবার শুনিয়ে দিই আপনাদেরকে, এবং তারপর আসি যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে। पहले निकलिए। हम निकल जाएंगे, ठीक है। उनसे भी पूछ लीजिए। आप पहले निकल जाइए यहाँ से, नहीं तो हम आपको अंदर में भेज देंगे। कोई पता नहीं, आप आप पूछ लीजिए, वो भी अंदर जाएगा। आप तो उनको भी हटा दीजिए, हाँ। हम भी हटा देंगे। ठीक है, उनको पूछ लीजिए। आप कौन सा জিনিস করবেন না, জালিয়াতি জিনিস করবেন না। এনাকে এখান থেকে বের করুন, বের করুন এনাকে এখান থেকে। আপনিও, আপনি কোনো পুলিং এজেন্ট না, তিনি ছিলেন আরেকজন। ওনাকে বের করছি। আপনি ভিতরে ছিলেন দেখি? হ্যাঁ, আমি ছিলাম, নির্দল ছিল। নির্দল আমি কোনো দলের ছিলাম না, আমি কোনো দলে ছিলাম না। উনি বিজেপি যে এজেন্ট আছে, উনি ডাইরেক্ট বললো আমার সঙ্গে বসেছে, আমি নিয়ে এসেছি। তাহলে আমি একজন, আমি বিজেপির এজেন্ট বলছেন উনি, আপনি অনগট ওখানেই বললো তো যে আমার সঙ্গে আসছে। তাহলে উনি সঙ্গে লোক নিয়ে ভিতরে প্রবেশ করেছে, আর আমি কোনো দলের হয়ে নেই, আমি নির্দল হয়েছিলাম। আমি নির্দল হয়ে দেখছিলাম। আপনার প্রার্থীর নাম? আমার প্রার্থীর নাম হচ্ছে দাস। আমি প্রার্থীর নামটা এখন ভুলে যাচ্ছি। আপনি এজেন্ট, আপনি আপনার প্রার্থীর নাম ভুলে যাচ্ছেন? আমি সাবমিটও করেছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি। আপনি প্রার্থীর নাম ভুলে গেছেন? আমাকে যখন প্রেশার করা হচ্ছে আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। প্রার্থীর নাম ভুলে গেছেন? আমি সাবমিটও করেছি, আপনি দেখে নেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছিল বিজেপির তরফ থেকে, যে ভুয়ো এজেন্ট এমনটা অভিযোগ তোলা হচ্ছিল, তিনি প্রার্থীর নাম ভুলে গিয়েছেন এমনটা তিনি দাবি করছেন। প্রার্থীর নাম মনে পড়লো না? মনে পড়ছে না, এখন আমি পরে বলছি। আপনি আপনার প্রার্থীর নাম মনে করতে পারছেন না? না, আমি বলবো না তো আপনাকে কেন বলবো? আমার প্রয়োজন নেই এখন বলা। আপনি আপনি যদি জেনুইন এজেন্ট না, তাহলে আপনি বেরিয়ে এলেন। হ্যাঁ, আপনি যদি এজেন্ট, আমাকে উনি তো ডাইরেক্ট বিজেপির এজেন্ট বললো যে নির্বাচন কমিশন তো রয়েছে, আপনি কমিশনকে জানালেন না কেন? প্রিসাইডিং অফিসার কি বললেন? আমি কিচ্ছু বলবো না। আপনার প্রার্থীর নাম মনে পড়লো? আমি কিচ্ছু বলবো না। আপনার নাম বলবো না। আমার সাথে এই মুহূর্তে সমীর চট্টোপাধ্যায় অধ্যাপক রয়েছেন তরুণজ্যোতি তিওয়ারি আইনজীবী এবং বিজেপি মুখপাত্র রয়েছেন ঝন্টু বড়াইক, এবং তারা এই মুহূর্তে রয়েছেন। তাদের সাথেও আরও অনেক অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন। কিন্তু সমীর চট্টোপাধ্যায়, কি মজার দৃশ্যটা দেখলেন না? প্রার্থীর নাম জানে না এজেন্ট। মানে এই বাংলাতে একটা সময় টাটকা খান, সুস্থ থাকুন, বিশুদ্ধ খান, সুস্থ থাকুন, এই সমস্ত কিছু আমরা শুনতাম। এখন চারপাশে ভুয়ো, সৌজন্য তৃণমূল নাকি? দেখুন, বিরোধীদের কমপ্লেন থেকে শুরু করে মুখ্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তার সঙ্গে 920 কোম্পানির আধা সামরিক বাহিনী, সবাই ভোটের আগে এসছেন। কি কারণে? যে বাংলায় ইতিহাস বলছে কোনো সময় ভোট শান্তিপূর্ণভাবে কোনো ভোটই হয়নি, কোনো দিনই হয়নি। কিন্তু আমরা তার মধ্যে একটা ভোট দেখেছি 2021-এর পর, ধূপগুড়ি উপনির্বাচন, জলপাইগুড়ির অধীনস্থ একটা বিধানসভা, যেখানে নির্মলচন্দ্র রায় তৃণমূল কংগ্রেসের বিজেপির প্রার্থীকে হারিয়ে জিতেছে, এবং সেখানে সম্পূর্ণ সেন্ট্রাল ফোর্স। এবং এই সেন্ট্রাল ফোর্সই 2016 বলুন, 2019 বলুন, 2021 বলুন, ইভিন পঞ্চায়েত নির্বাচন, সব বুঝলাম, সব জায়গাতে সমীরদা থেকেও সমীরদা মানুষের আশীর্বাদ যে ভুয়ো পেয়েছে তৃণমূল ভোটার,
ভুয়ো ডাক্তার, ভুয়ো আইনজীবী, এই যে এত ভুয়ো, ইনফ্যাক্ট ভুয়ো রেশনও আপনারা দিচ্ছেন, এটা কি সেন্ট্রাল ফোর্সের দেখার কাজ দাদা? সত্যি করে বলুন, কাজটা কি? আমরা কি সেন্ট্রাল ফোর্সকে ভোট দিয়েছি? জাতীয় নির্বাচন কমিশনের কাজ কি? সিআইএসএফ কি আমাদের মুখ্যমন্ত্রী? প্রিজাইডিং অফিসারের কাজ কি আমাদের পুলিশ মন্ত্রী? না না, কার কাজ? ভোট প্রিসাইডিং অফিসার কে? প্রিসাইডিং অফিসার কি হনুলুলু থেকে আসে? তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশনের অফিসার যাদেরকে তৃণমূল স্তরে রাখা হচ্ছে, তারা কোথা থেকে? নিকারাগুয়া থেকে আসে? দেখাচ্ছেন সেটা নির্দল। হ্যাঁ, নির্দলের দায়িত্ব কি তৃণমূল কংগ্রেস নেবে? নির্দল, আচ্ছা, নির্দল ভালো বলেছেন, গ্রেট। তাহলে আমাকে ধরে নিতে হবে গত নির্বাচনে 2019-এ বিজেপি যতগুলোতে নর্থ বেঙ্গলে জিতেছে, বেশ, তাদেরও সঙ্গে। আচ্ছা আচ্ছা, আমি একবার আপনাকে একটু পজ করছি, আপনাকে একটু পজ করছি, লাইভে পজ করছি। আমরা কি কাজ করলাম? আমরা কিছু কাজ করিনি, আমরা শুধু ভুয়ো জিনিসকে ধরিয়ে দিলাম। মানে আপনি পচা বেগুন, পচা আলু, পচা ধনেপাতা, আরে সমিতা, আপনি সোনারপুর বাজারে যে পচা ধনেপাতা যদি পান, আপনি সবজিওয়ালাকে বলেন না এই এটা তো পচা। ঠিক সেরকম আমরা ভুয়ো এজেন্ট ধরিয়ে দিলাম, এবং তারপর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম, আমাদের প্রতিনিধি ভাস্কর সেখানে অন্তত দাঁড়িয়েছিল। তারপর তার সাথে কি হলো একবার দেখুন। কে অশান্তি করছে? অভিযোগ ছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে জিজ্ঞাসা করেছি। কি বলুন? দাদা, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, এই চলো বেরো। আজ ভাঙলো সবকিছু ভুয়ো যদি ধরা হয় তবেই সরকার কো গুসা কিউ আতা হয়। যাই হোক, এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন। নিশীথবাবু স্বাগত। ময়ূক বলছি, রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা থেকে। কি কেস হচ্ছে বলুন তো চারপাশে? আমরা ভুয়ো ভোটার শুনেছিলাম, আজকে ভুয়ো এজেন্ট দেখলাম আপনার জেলায়। আমি নিজে কলকাতায় বসে কোচবিহারে আপনারা ভুয়ো এজেন্ট দেখিয়ে দিলেন। আমরা দেখলাম ভুয়ো এজেন্ট ধরতে গিয়ে আমাদের প্রতিনিধি সে মার খেলো, তার গাড়ির কাঁচ ভেঙে গেল। কোথায় যাব মুখ্যমন্ত্রী তো বলছেন যে আমাদের কাছেই সবসময় আসতে হবে, সেন্ট্রাল ফোর্স তো একদিন থাকবে। আমরা গেলাম, উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, উনি বলে দিলেন যে নিশ্চয়ই রিপাবলিক বাংলা কোনো ধরনের প্রশ্ন করেছে, সেজন্যই মানুষ রেগে গেছে। মানে আপনারা কি শুরু করেছেন বলুন তো নিশীথবাবু? দেখুন, এই প্রশ্নটা আপনার যারা করেছে উদয়নবাবু বা তৃণমূল কংগ্রেসের যে নেতারা, তাদের করা উচিত ছিল। কারণ আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস পরিষ্কার উত্তরবঙ্গে একেবারে এখান থেকে একদম মানে সাংগঠনিকভাবে ধুয়ে মুছে এখানে সাফ হয়ে গেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে, তাই আক্রমণ, তাই দাঁতনখ বেরিয়ে আসছে একেবারে। আমি বলবো, আজকে দেখেছেন আপনারা যে মহিলাদের উপর আক্রমণ হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের গাল কেটে দেওয়া হয়েছে। বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে বলে তাদেরকে তৃণমূলে ভোট দিতে হবে, নইলে গাল কেটে দেবে। আপনারা ভাবতে পারেন, কারোর গাল কেটে দিচ্ছে, কারোর আঙুলে সূচ ফুটিয়ে দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কি মাথা কিনে নিচ্ছে? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পৈতৃক সম্পত্তিকে মানে জমানো পুঁজি থেকে সেখানে তিনি বাংলার মানুষকে অর্থ দিচ্ছেন? বাংলার মানুষের ট্যাক্সের টাকা। আর এই ধরনের ব্যবহার যখন করছেন, বাংলার মায়েরা, বাংলার যুব সমাজ সবাই একসঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছে। আপনারা দেখেছেন আজকে কিভাবে উদয়ন গুহকে সেখানে সাধারণ মানুষ ঘিরে রেখেছিল, সাধারণ মহিলারা ঘিরে রেখেছিল। আজকে মাতৃশক্তির জাগরণ হয়েছে। যারা দুষ্কৃতী, যারা অপকর্ম করে, তাদেরকে সঠিক জায়গায় তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাতৃশক্তি জেগে উঠেছে, বাংলার জাগ্রত জনতা জেগে উঠেছে। কিন্তু নিশীথবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে, কোথাও গিয়ে এটা আমার সকাল থেকে, আমি আজকে ভোরবেলা থেকে যখন আমি স্টুডিও থেকে পুরো নির্বাচনটা কভার করছিলাম, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আপনার রাজনৈতিক সতীর্থ উদয়ন গুহ, সিনিয়র লিডার, তিনি একটু নার্ভাস হয়ে পড়ছেন বা ওনার কোথাও গিয়ে মেজাজ হারাচ্ছেন? আমি অধীর চৌধুরীরও মেজাজ হারানো দেখেছি। আজ উদয়ন গুহ বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গাতে উনি ঘেরাও হচ্ছেন, বিভিন্ন জায়গা থেকে ফিরে আসছেন।
এই যে জিনিসটা, এটা কি কোনো কিছু বার্তা দেয়? দেখুন, পরিষ্কার কারোর শেষে শুরু হয়ে গেলে পরে এটাই হয়। আমি বহু রাজনৈতিক বড় বড় নেতার উত্থান পতন দেখেছি। আমি উত্তরবঙ্গের বহু রাজনৈতিক নেতার উত্থান পতন দেখেছি। এর আগে দুজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তারা আজকে পৌরসভার কাউন্সিলর হয়ে গেছে, সেটাও দেখেছি। তো স্বাভাবিকভাবেই পতনের সময় শুরু হয়ে গেলে পরে মানুষ এই ধরনের কাজ করে। একেবারে মস্তিষ্ক বিকৃতি। কখনো মানে মহিলাদের উপর আক্রমণ, তো কখনো আমার গাড়ির উপর আক্রমণ, কখনো যুবদের উপর আক্রমণ, তো কখনো পাড়ার ক্লাবের ছেলেদের উপর আক্রমণ। আজকে রিপাবলিক বাংলার গাড়িতে আক্রমণ করা হয়েছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে ভুয়ো এজেন্ট ধরা পড়েছে বলে। সুষ্ঠু পরিবেশে সবাই রাজনীতি করতে চান। দেখুন, এটা অত্যন্ত নিন্দনীয়। সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করা, এর চাইতে বলবো তৃণমূল কংগ্রেসের কাছে আর লজ্জার কিছু বিষয় হতে পারে না। আসলে তৃণমূল কংগ্রেস, এদের কাছে তো লজ্জার কোনো বিষয় নেই। যারা মানে একেবারে নিজেদের হারের পরেও আনন্দ উদযাপন করতে পারে, তাদের থেকে নির্লজ্জ আর কে হতে পারে বলুন? আপনি এনআইএ তদন্ত দাবি করছেন, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? অনেকে এটা বলছেন যে এনআইএ তদন্ত, বোমা পাওয়া গেছে বলে, বোমাবাজি হয়েছে বলে, সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার গাড়ি ভাঙচুর হয়েছে বলে এনআইএ তদন্ত দাবি করছেন কেন? ডেফিনেটলি হওয়া উচিত। এ রাজ্যের পুলিশ কতটুকু তদন্ত করতে পারে আর এই রাজ্যের পুলিশ কতটুকু নিরপেক্ষ, সেটা প্রত্যেকেই আপনারা জানেন, বাংলার মানুষ সেটা জানে। তাই নিশ্চিতভাবে যারা একেবারে নিরপেক্ষ যে সমস্ত এজেন্সিগুলো আছে, তাদের উপরই এই দায়িত্ব দিলে পরে আমার মনে হয় যে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। নিশ্চিতবাবু, আমার একটা প্রশ্ন আপনাকে। বাংলার মানুষ এই মুহূর্তে অদ্ভুতভাবে একটা জিনিস দেখতে পাচ্ছে, যে উত্তরবঙ্গে যে চেঞ্জের কথা বলা হচ্ছে, সেই চেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এনে দিয়েছেন, ওখানে সমস্ত ধরনের ফেসিলিটি সব কিছু উনি করে দিয়েছেন। তাহলে আলাদা করে বিজেপি কি করবে? আপনি যদি ক্ষমতায় আসেন, আপনি যদি এমপি হন, আবার আর কি করবেন? দেখুন, নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মানুষ ডিপ্রাইভড। উত্তরবঙ্গের যে সমস্ত ডেভেলপমেন্টগুলো হওয়ার কথা ছিল এখানে কিন্তু সেভাবে হয়নি। আমরা ছোটবেলায় এখানে সিঙ্গেল লাইন দেখেছি, এখন ডাবল লাইন ট্রেন চলে, ইলেকট্রিফিকেশন হয়েছে, বহু একেবারে বলবো যে স্ট্র্যাটেজিকভাবেও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভৌগোলিক অবস্থানে আমরা রয়েছি। তো স্বাভাবিকভাবেই এই উত্তরবঙ্গকে ডেভেলপ করা যেমন আমাদের দরকার, পাশাপাশি এখানকার যারা যুব, যারা শিক্ষিত, যারা ইউথ রয়েছে, তাদের জন্য কর্মসংস্থানেরও প্রয়োজন রয়েছে। এই ব্যাপারে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করতে পারবো, কারণ প্রায় 5টি ল্যান্ড পোর্টের, যে আমার গৃহ মন্ত্রণালয়ে থাকাকালীন 5টি ল্যান্ড পোর্টের স্যাংশন এই উত্তরবঙ্গে হয়েছে। একটি চ্যাংরাবান্ধা ইন্দো বাংলাদেশ বর্ডারে, একটি ফুলবাড়িতে ইন্দো বাংলাদেশ বর্ডারে, একটি পানি ট্যাঙ্কিতে ইন্দো নেপাল বর্ডারে, একটি জয়গাতে ইন্দো ভুটান বর্ডারে। তো এভাবে 5টি ল্যান্ড পোর্ট। এই 5টি ল্যান্ড পোর্ট যদি হয়ে যায়, স্টেট যদি এতদিন জমি অ্যাকোয়ার করে দিয়ে দিত, তাহলে আমরা এখানে একটা কর্মসংস্থানের এটাও তো বলা হচ্ছে বিএসএফ, সিআইএসএফ সাধারণ মানুষকে গুলি করছে। বলবো যে শুধু উত্তরবঙ্গের, এটাও তো বলা হচ্ছে ল্যান্ড পোর্ট দিয়ে বিভিন্ন মানব পাচারকারী বা চোরাচালানকারী তারা আসছে, কেন্দ্র ধরতে পারছে না, পুলিশ ধরতে পারছে না কেন্দ্রের। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা বেসিক কথা বলে যাচ্ছেন। দেখুন তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি প্রশ্ন করবেন যে এই যে দীর্ঘ 350 কিলোমিটার এখন পর্যন্ত ল্যান্ড অ্যাকোয়ার করে কেন্দ্রকে দেয়া হয়নি, কারণ কেন্দ্রকে দিয়ে দিলেই এই উইথিন 1 উইক এই পুরো যে খালি জায়গাটা রয়েছে 350 কিলোমিটার আনফেন্সড এরিয়া রয়েছে, এখানে কিন্তু ফেন্সিং হয়ে যাবে। এই যে বিপুল পরিমাণ বর্ডার খোলা রেখেছে, কাদের আমন্ত্রণ করবার জন্য, কাদেরকে আহ্বান করবার জন্য এই ল্যান্ড এখনো অ্যাকোয়ার করে দেওয়া হচ্ছে না? এই প্রশ্ন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত। ঠিক। উত্তরবঙ্গেরই অধ্যাপক ঝন্টু বড়াই আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে একটা প্রশ্ন করতে চান ঝন্টুবাবু, খুব সংক্ষেপে। উদয়নবাবু, নিশীথবাবু নমস্কার। আমি জানি না নির্বাচনের 4 তারিখের ফল কি হবে, ধরলাম যদি আপনি জেতেন এবং কেন্দ্রীয় মন্ত্রী হন আপনি, নিশীথবাবু, উত্তরবঙ্গ ভারতবর্ষের
হয়তো একমাত্র জায়গা যারা মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ মহারাজ প্যাকেটজাত দুধ হিমুল তৈরি করেছিলেন। এটা ভারতবর্ষে প্রথম, এবং ভারতবর্ষের প্রথম ভূতল ব্যবস্থাটা, যেটা এখনকার নাম হচ্ছে এনবিএসটিসি, তখন ছিল কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, যেটা মুমূর্ষ অবস্থা, এবং হিমুল তো বামফ্রন্ট তাকে শরীর সমাধি ঘটিয়েছিল, তৃণমূল তুলে দিয়েছে। কার্যত এই দুটো প্রতিষ্ঠান যদি পুনর্জীবিত হয় কেন্দ্রের হাত ধরে, তাহলে কোচবিহারের মতো এন্টায়ার পার্ট, যেখানে প্রচুর বেকার, আপনি জানেন কোচবিহার এমন একটি জেলা, মানে একটা সময় সি ক্যাটাগরি স্টেট, পরবর্তীকালে জেলা হয়েছে, সেই জেলায় কিন্তু প্রতি 3 জন যুবক পিছু গড়ে এই মুহূর্তে 1.5 জনের কাছাকাছি বাইরে কাজ করে, অর্থাৎ পরিযায়ী শ্রমিকের একটা বলতে পারেন একটা কারখানা। এই জিনিস ঠিক আছে, এই জায়গাগুলো তো নিশ্চয়ই প্রতিহত করার ইয়ে করবেন আপনি নিশ্চিতবাবু। দেখুন, প্রথম কথা বলবো যে স্টেট যদি কোঅপারেট করতো এতদিন অনেক কিছুই হয়ে যেত। আমি একটা ফুড পার্ক করবার জন্য কুচবিহারে রাজ্যর কাছে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। তো ফুড পার্ক হলে এখানে আমি ভেবেছিলাম আপনার যে আইডিয়া, একটা ছোট ডেয়ারি থেকে শুরু করে ক্লাস্টার তৈরি করে এখন আধুনিক যে সমস্ত কৃষি পণ্য উৎপাদন হচ্ছে, আপনারা জানেন যে এখানে কৃষি প্রধান জায়গা, অ্যাভোক্যাডোস থেকে শুরু করে বিভিন্ন স্ট্রবেরি থেকে শুরু করে এই সব মরশুমি ফলের চাষ, যাতে কৃষকরা বেশি অর্থ উৎপাদন করতে পারে, এবং আমাদের যে এখানকার ওয়েদার এটার জন্য খুবই উপযুক্ত। এবং পাশাপাশি ডেয়ারি থেকে শুরু করে আমরা আরও অন্যান্য যে রয়েছে বিভিন্ন ফল, যেমন মালদার মরশুমি ফল, আম থেকে শুরু করে আনারস, সেটার পাল্প তৈরির যে ফ্যাক্টরি, সেই সব কিছুর কথা ভেবে একটা ফুড পার্কের কথা ভাবা হয়েছিল। কিন্তু এই জমি কে দেবে? জমি আপনারা জানেন যে ল্যান্ড ইজ দ্য স্টেট ম্যাটার। জমিটাই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে। আপনাকে চূড়ান্ত অসহযোগিতা করে। আমরা ডেয়ারি করতে পারি, আমরা ডেয়ারি করতে একদম অধ্যাপক সমীর চ্যাটার্জি যারা প্রশ্ন করতে পারে, কিন্তু তার জন্য রাজ্যকে প্রস্তাব দিতে হবে। রাজ্য ল্যান্ড অ্যাভেলেবল করে দিলে পরে নিশ্চিতভাবে আমরা করতে পারি। সমীর বাবু ছোট করে প্রশ্ন, শেষ প্রশ্ন। নিশীথবাবু, আমি অধ্যাপক সমীর চট্টোপাধ্যায় বলছি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তর আপনি দীর্ঘদিন চালাচ্ছেন এবং আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন মন্ত্রী হিসেবে, প্রতিমন্ত্রী হিসেবে। আপনি যে মানুষটি সম্পর্কে বারবার কমপ্লেন করেন, সেই উদয়ন গুহ, তার সম্পর্কে আপনি আজকে বলেছেন সন্ত্রাসবাদী, সন্ত্রাসকারী এবং ক্রিমিনাল, এই 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ আপনি ব্যবহার করেছেন। আপনি যে দপ্তরে আছেন, আপনার তো অত্যন্ত সেই ক্ষমতা আছে যে ওনাকে বিভিন্ন এই শব্দের যেগুলো ব্যবহার করেছেন অ্যারেস্ট করার সেই অধিকার তো আপনার আছে আপনার দপ্তরে। এখনো পর্যন্ত সেটা যদি মানে আপনি না করে শুধু এটা অমনি কি বলার জন্য বলছেন? নিশীথবাবু। দেখুন, আপনাকে প্রথমত বলি যে আমরা আমাদের দপ্তরে বিভিন্ন যারা এজেন্সিগুলো আছে তাদের যে আমরা সেটার কখনো মিস ইউজ করি না। আর সবচাইতে বড় কথা, একটা নির্দিষ্ট মামলা, নির্দিষ্ট কেস, নির্দিষ্ট কোর্টের মাধ্যমে যখন আদেশ হয় তখন এজেন্সিগুলো কিন্তু অ্যারেস্ট করে বা তাদেরকে আপনাদের আগে প্রপার যে সিস্টেমটা, প্রোটোকলটা সেটা জানতে হবে। উদয়ন গুহর নামে বহু মামলা রয়েছে। উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের যে প্রথম শহীদ রতন বর্মন, বাসন্তীর হাটে যাকে হত্যা করা হয়েছিল, সেই হত্যার প্রধান নায়ক, প্রথম নাম হিসেবে উদয়ন গুহর নাম আছে। দিনহাটায় যে পঞ্চশহীদ কাণ্ড হয়েছে, যে ফরওয়ার্ড ব্লকের মিছিলে পুলিশ গুলি চালিয়ে 5 জনকে হত্যা করেছিল, সেটার মাস্টার মাইন্ড হিসেবে উদয়ন গুহর নাম বারবার উঠে এসেছে, বহু কেসে রয়েছে। তো এই কেসগুলোর নিশ্চিতভাবে কোর্টের রায় অনুযায়ী নাম বেরিয়ে এলে তার নিশ্চয়ই কোর্টের রায় অনুযায়ী রায় হলে পরে নিশ্চিতভাবে এজেন্সি তার সেভাবে কাজ করবে। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ নিশীথ প্রামাণিক, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সমীরবাবু। একদম একদম। আমি তরুণজ্যোতি তিওয়ারি আপনার কাছে যেতে চাই এবং খুব নির্দিষ্টভাবে বাংলায় এই যে প্রশ্ন করলেই গ্রেপ্তার করে নেওয়ার ভয় বা বিভিন্ন ক্ষেত্রে, আজকে দেখুন আমি ছবিটা দেখালাম, যেভাবে ভুয়ো ভোটার থেকে শুরু করে বিভিন্ন ভুয়ো এজেন্টকে ধরলে যেভাবে আমরা দেখেছি গাড়ি ভাঙচুর থেকে শুরু করে হুমকি আসছে, মানে বাংলাতে এটা একটা ফেনোমেন হয়ে গেছে যেন। ময়ূক, দেখো, কিছু বিক্ষিপ্ত শান্তিপূর্ণ ঘটনা ছাড়া আজকে ভোট মোটামুটি সন্ত্রাসপূর্ণ। তৃণমূল সরকারের এতগুলো সাথী এবং বন্ধু আছে, তারপরেও ভোটের সময় এদের অন্য বন্ধু দরকার হয় ছাপ্পা দেওয়ার জন্য।
আজকে দিকে দিকে মানুষ যেভাবে প্রতিবাদ করেছে আমরা দেখেছি, মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, তার ফলে রেজাল্ট খুব পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার যে এই 3টে সিটে ফল 3-0 হতে চলেছে, ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে। কিন্তু আজকে একটু অন্য কথা বলি। এক্ষুনি দাদা বলছেন নীতিশ সিদ্ধা, ল্যান্ড পোর্ট, এই ল্যান্ড পোর্টগুলো হলে উত্তরবঙ্গের উন্নয়ন হয়, ল্যান্ড পোর্টগুলো হলে ওখানে যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন হয়, সেখানে আটকাচ্ছে কেন তৃণমূল? আমি বালুরঘাটের কথা যদি বলি, বালুরঘাট তুরা হাইওয়ে, ময়ূক একটা খুব ইম্পর্টেন্ট রাস্তা। বালুরঘাট তুরা হাইওয়েটা কি? বালুরঘাট থেকে একটা হাইওয়ে যাবে, যে বালুরঘাট থেকে মেঘালয় কানেক্ট করবে থ্রু বাংলাদেশ, ডিস্টেন্স অনেক কমে যাবে, আমাদের সাথে নর্থ ইস্টের কানেক্টিভিটি অনেক বেটার হবে, তার ফলে বালুরঘাটের উন্নয়ন হবে, ওই অঞ্চলের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলটার উন্নয়ন হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, মানুষের কাজ বাড়বে। সেখানে তৃণমূল বাধা হয়ে দাঁড়াচ্ছে কেন বলো তো? বালুরঘাটে যদি বলা হয় রেলওয়ে প্রজেক্টগুলো একের পর এক করা হচ্ছে, একের পর রেল আনা হচ্ছে, তাও কিছু জায়গায় থমকে আছে ল্যান্ডের জন্য। কেন আটকে আছে? ল্যান্ড পোর্টের কথা বলা হচ্ছে, রায়গঞ্জের ওখানে ল্যান্ড পোর্ট, হিলির কাছে ল্যান্ড পোর্ট হলে তো মানুষের উন্নয়ন হয়, সেগুলোকে আটকানো হচ্ছে। এই তৃণমূল সরকার স্পিড ব্রেকার সরকারে পরিণত হচ্ছে। এক্ষুনি ঝন্টুদা বলছেন হিমুলের কথা, কি হিমুল? হিমালয়ান কোঅপারেটিভ মিল্ক। এই হিমুল টেক ওভার করতে হবে গভর্নমেন্টকে, গভর্নমেন্টের 47% শেয়ার ছিল, তার অ্যাসেটগুলো যেভাবে গেল না, ঠিক মেট্রো ডেয়ারির মতো। মেট্রো ডেয়ারিকে যেমন ক্যাভেন্টার্সকে দিয়ে দেওয়া হলো লুকিয়ে চুরিয়ে, ঠিক একইভাবে হিমুলের সাথে করা হলো। এবার ভুয়োর যে পশ্চিমবঙ্গে আমরা ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো ডাক্তার দেখেছি, ভুয়ো আইএএস দেখেছি, আর কত ভুয়ো দেখবো বলো তো? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাও ভুয়ো দেখলাম, সাপ্লিমেন্টারি মুখ্যমন্ত্রী। তিনি খালি নিজের কথা ভাবেন, নিজের পরিবারের কথা ভাবেন, পশ্চিমবঙ্গের মানুষের কথা ভাবেন। আমি আবার বলছি, প্রান্তিক এলাকাগুলো, উত্তরবঙ্গের মানুষ আজকে নিজেদেরকে বঞ্চিত ফিল করে। কেন? উত্তরবঙ্গ মনে করে আমরা বাংলার পার্ট নয়। কেন? কারণ এই সরকার উত্তরবঙ্গের দিকে দেখেনি। তুই বালুরঘাটের কথা যদি বলো বা রায়গঞ্জের কথা বলো, একটা অফবিট মেন রুট থেকে একটু আলাদা হয়ে গেল, একটা চলে গেল শিলিগুড়ির দিকে, একটা মালদা থেকে সাইড হয়ে গেল, ওই কর্ড লাইনটাকে ভুলে যায় এই সরকার। ওই কর্ড লাইনের যে উন্নয়ন দরকার হয় সেটা ভুলে যায়, এবং যদি উন্নয়ন করার চেষ্টা করা হয় সেখানে মাটি করা। এটা অদ্ভুত জিনিস। দেখো, যেই এলাকা একসময় চাষের জন্য বিখ্যাত ছিল, ধান চাষের জন্য বিখ্যাত ছিল, সেই এলাকাগুলো আজকে ভুট্টা চাষ হচ্ছে অনলি। কেন বলো ভুট্টা চাষ হচ্ছে? কিছু কোম্পানি আছে, কিছু কোম্পানি অনলি ভুট্টাগুলো নিচ্ছে, ভুট্টা চাষ হচ্ছে, মানুষ ধান চাষ থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ দাদা জমি দিচ্ছ না, দাদা জমি দিচ্ছ না কেন? পশ্চিমবঙ্গ সরকার জমি জমি দিচ্ছে না কেন? উত্তরবঙ্গের দিকে তাকান না কেন? পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ দুজনকে আমি একটু থামাচ্ছি। একদম একদম একদম। আরে আরে সমিতদা ভুয়োতে ফিরুন। আপনি বিশুদ্ধ পরিশুদ্ধ কিছু বলছেন না এখনো, নিশ্চয়ই ভেজাল কিছু থাকতে পারে, শুনে নিন, দেখে নিন। আরে না আছে অনেক আছে। এই কাজটা আপনাদের করার কথা, যে কাজটা আমাদের প্রতিনিধিরা করছে, দেখে নিন বেসরকারি চ্যানেলের প্রতিনিধিরা যে কাজটা পুলিশ প্রশাসন, তৃণমূল কংগ্রেস বা আপনাদের ক্যাডার বাহিনীর করার কথা, এই কাজটা করছে রিপাবলিক বাংলা। এই মুহূর্তে আপনাদেরকে শুরুতে দেখালাম ভুয়ো এজেন্ট আজকে বাংলাতে ভুয়ো ভোটার ধরার কাজটাও রিপাবলিক বাংলাকে করতে হয়। আমার প্রতিনিধি সহকর্মী সমাদৃতা ঠিক এরকমই ভেজাল ভোটার ধরেছিল। দেখুন, তারপরে আপনাদের রেগে আগুন তেলে বেগুন অবস্থা ছিল। দেখুন, এই মুহূর্তে এই ভদ্রলোককে দেখে রাখুন। ইনি এই মুহূর্তে আমাকে ধাক্কা দিলেন, এই ভদ্রলোক এই মুহূর্তে আমাকে ধাক্কা দিলেন, আমার বুম ভেঙে দেওয়ার চেষ্টা করলেন। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? না, আপনি ঘুরে ঢুকেছেন কেন বুঝতে? ক্যামেরা দেখাও। আপনি কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? আপনি ভিতরে ঢুকলেন কেন? ঢুকতে পারেন? লাইভ দেখাও। কোন সাহসে হাত দিলেন? লাইভ দেখুন। কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? আপনি ভিতরে ঢুকার অধিকার কে দিয়েছে আপনাকে? মিডিয়া বলে যা খুশি তাই করবেন নাকি? তার অধিকার কে দিয়েছে আপনাকে? মিডিয়া বলে যা খুশি তাই করবেন নাকি? ওখানে সুষ্ঠু খবর চামড়া চেষ্টা করছেন, বেশ করেছি। চলেন।
সমাদৃতা এই মুহূর্তে আমাদের সঙ্গে জবাব চায় বাংলার এই স্টুডিওতেও রয়েছে। সমাদৃতা, কি অদ্ভুত যে কাজটা পুলিশ প্রশাসনের করার কথা সেটা তোমাদের বারবার করতে হচ্ছে, এবং এটা ক্রোনোলজি হয়ে গেছে। কখনো তুমি ভুয়ো ভোটার ধরছো, আজ ভুয়ো এজেন্ট ভাস্কর ধরলো। এটা কিভাবে ফেস করো তোমরা, এই যে শাসক দলের বারবার রেজিস্ট্যান্স? আসলে সাধারণ মানুষের এখন রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, কিন্তু তখন তো শাসক দলের রেজিস্ট্যান্স ছিল ভুয়ো ভোটার আটকালে। মজার বিষয় হলো ময়ূক, সব থেকে বড় কথা, আমি কিন্তু ক্যামেরা যখন তাক করছি তখন একই সঙ্গে ওখানে উপস্থিত যে পুলিশ কর্মী তাকে বলছিলাম যে দেখুন ওনার হাতে কিন্তু কালির দাগ রয়েছে। একেবারে বেপরোয়াভাবে যে মহিলা ছাপ্পা ভোটটি দিচ্ছিলেন তিনি কালির দাগ উঠিয়ে আসার প্রয়োজনটুকু মনে করেননি, কারণ তিনি তো জানেন পুরো বিষয়টাই আদতে কোট আনকোট সেটিং হয়ে রয়েছে, এবং সেই কারণে তিনি নির্ভয়ে নির্দ্বিধায় হাতে কালির দাগ নিয়ে ছাপ্পা ভোট দিতে ঢুকছিলেন। তাকেই আমি চেস করেছিলাম। চেস করতেই কোথা থেকে এই লোকটি, আমি ভদ্র শব্দ বাদ দিয়েই বললাম, এই লোকটি টপকে পড়লেন, এবং টপকে পড়ে তারপরে দাদা হলো তুমি তো দেখালে। আসলে কি জানো তো, যে খবরটা করতে আমরা গিয়েছিলাম সেটা লোকসভা নির্বাচনও ছিল না, বিধানসভা নির্বাচনও ছিল না, ছিল একটা উপনির্বাচন। সেই উপনির্বাচনেও ছাপ্পা ভোট দেওয়াতে হয়, ছাপ্পা ভোট করাতে হয়, নিজেদের খাস তালুক জেনেও করাতে হয়, কারণ আতঙ্ক তারা করে বেড়ায় বোধহয় কোথাও ময়ূক, যে হাত থেকে বালির মতো সরে যাচ্ছে জনস্রোত। আসলে রাজা তোর কাপড় কোথায় প্রশ্ন করলে রাখতে হবে ময়ূক। একদম। তার পাশাপাশি ভুয়ো ভোটারের পাশাপাশি ভুয়ো এজেন্ট আপনাদেরকে আজকে দেখালাম, এবং ভুয়ো এজেন্ট যে ধরেছে, একটা সময় ভাস্কর আমরা মাছ ধরার কথা ভাবি, ভাস্কর আমরা কি সুন্দর দিন কাটাইতাম মাছ ধরে, এখন ভুয়ো ভোটার ভুয়ো এজেন্ট ধরে সাংবাদিকদের দিন কাটাইতে হচ্ছে। ভাস্কর, আজকে তোমার এক্সপিরিয়েন্স, এবং আমরা দেখেছি যেভাবে এই ভুয়ো এজেন্ট ধরার পরে যেভাবে গাড়িটা ভাঙচুর করা হলো, তোমার রিপাবলিক বাংলার গাড়ি ভাঙচুর করা হলো, কি বলবে? একদমই ময়ূক, দেখো যে গাড়ি ভাঙচুর করা হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের তরফ থেকে, সেই গাড়ির কাজ এখনও ভাঙা রয়েছে, এবং এই ভাঙা গাড়ি নিয়েই নির্বাচনের যে দায়িত্ব, যে কাজ, সেই কাজ আমরা করব। এবং ময়ূক, আমার একটা কথা বারবার মনে পড়ছে, এবং আমি দেখছিলাম অনেকেই আমাকে ফোন করে বলছিলেন যে আমি যখন প্রশ্ন করছিলাম সেই ভুয়ো পোলিং এজেন্টকে যে আপনার প্রতিনিধিকে, আপনি কোন ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট, তিনি শুধু একটাই পদবি বলতে পেরেছিলেন, দাস। অনেকেই ফোন করে বলছেন যে একবার জিজ্ঞাসা করতে পারতাম কি না আমি যে আদতে পুরো নামটা কি দলদাস, এই প্রশ্নটাও কিন্তু অনেকে করছেন ময়ূক। এবং অবশ্যই আমরা ভুয়ো ভ্যাকসিন দেখেছি, ভুয়ো উকিল দেখেছি, ভুয়ো আইএএস অফিসার দেখেছি, ভুয়ো ভোটার তো আমরা আকছার দেখতে পাই। এবার নতুন অভিজ্ঞতা, দীর্ঘদিন ধরে ভোট কভার করার পরে আমার এক নতুন অভিজ্ঞতা, ভুয়ো পোলিং এজেন্ট। আবার যাকে প্রশ্ন করার পর শাসক দলের বেশ কিছু গুন্ডা তারা এসে গাড়ি ভাঙচুর করে, মতন তুমি এই মুহূর্তে সেই গাড়িটা নিয়েই তুমি নির্বাচনের কাজ করছো। এটা তৃণমূল কংগ্রেসের দেখা উচিত নির্বাচনটা কেমন করে করতে হয়, সাধারণ বেসরকারি চ্যানেলের প্রতিনিধিদের না মেরে এই কাজটা বোধহয় করা উচিত। কৌস্তব বাগচি, কি মনে হয় এই যে গোটা বাংলাতেই ভুয়ো এজেন্ট, ভুয়ো ভোটার, ভুয়ো রেশনের চাল, অনুপ্রেরণাটা কার? মানে ওই ড্যাশ ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো অনুপ্রেরণা কারো বাবার সাথ দিয়ে আছে, একজন ছাড়া হবে এই বাংলাতে? পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা, একজনই অনুপ্রেরণা, এবং সমস্ত কেন্দ্রবিন্দু সেই জায়গা থেকে। আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তো ভুয়ো মুখ্যমন্ত্রী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেভাবে রাজ্য হচ্ছে মুখ্যমন্ত্রী এবং তার পরিষদবর্গ সমস্তটাই ভুয়ো, কারণ গোটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই ধরনের মানুষজনের কোথাও কোনো স্থান নেই। আমি এই সমস্ত ঘটনাগুলো ছেড়ে দিচ্ছি। আজকে প্রায় একজন 70 ঊর্ধ্ব একজন মহিলা বিজেপির বিধায়ক, তার সাথে যে বর্বরচিত ব্যবহারটি করা হলো, সত্যি মানে এটা কোনোভাবে এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। অন্যান্য যা যা ঘটনা সেগুলো তো আমরা সমস্তটাই দেখেছি, যে বিভিন্ন জায়গায়। তা অদ্ভুতভাবে এই প্রথমবার আজকে দেখছি যে হেরে যাওয়া, মানে একটা দল আগাম হেরে যাওয়াটাকে আঁচ করে বিজয় মিছিল করতে পারবে না বলে আজকে তারা এখন থেকেই বিজয় মিছিল টিছিল করে মোটামুটি কর্মী সমর্থকদের একটু আনন্দ ফুর্তি উল্লাস করা, তারা যা যা আর কি জিনিসপত্র দিয়ে আজকে তাদেরকে খুশি কাশি করা, এগুলো করে দেবে। আমি এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, তৃণমূল কংগ্রেস এগুলো করার মাধ্যমে যেটা করতে চাইছে, তাদের দলের রাজ্য জুড়ে সমস্ত কর্মী সমর্থকদের কাছে
এটা একটা এনার্জি বুস্ট হিসেবে এটা দিতে চাইছে, যাতে আরো এই ধরনের লড়াই ঝগড়া অশান্তি এগুলো আরো বেশি করে করা যায়। সমস্ত জায়গায় তো তারা যদি এই বিষয়গুলো করে, সমস্ত জায়গাতে তারা এই বিষয়গুলো, তারা উত্তরবঙ্গের যারা লোকেরা যা যা পেয়েছে তারাও সেই জিনিসগুলো পাবে। এই বিষয়গুলো ছোট করে দেখার বিষয় না। তবে হ্যাঁ, সত্যি অবাক করার মতন যে বিষয়টা, সেটা হচ্ছে 4 জুনে তো মানুষ দেখতে পারবে যে এই 3টে লোকসভার ফল কি হতে চলেছে। এই আগাম 3টে লোকসভা নির্বাচনের রেজাল্ট বেরোনোর আগে এই যে বিজয় উল্লাস, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। একদিকে একটা খুব ব্যঙ্গাত্মক জায়গা থেকে, দ্বিতীয়ত রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসাবে তারা যেভাবে তাদের কর্মীদের কাছে এই সমস্ত অত্যাচার ব্যভিচারটাকে, এটাকে যারা আরো প্যাট্রোনাইজ করার জন্য একটা যে বার্তা পাঠালেন, এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে রইল। আরেকটা জিনিস ময়ূক, এখানে এতক্ষণ ধরে অনেক কথা হচ্ছে, সমস্তটা আমি শুনলাম। এই যে এতজন এত কিছু কথা বলছেন, এত কথা বলছে, আমরা শুধু একটা কথা মানে খুব স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের যারা সাধারণ বাসিন্দা হিসাবে, যারা রাজ্যের মানুষ হিসাবে একটা কথা, সেটা হচ্ছে এই যে বাইরের রাজ্যগুলোতে এতগুলো রাজ্যে ভোট হয়ে গেল, এতগুলো রাজ্যে ভোট হলো, কোথাও মানে এই ধরনের মারপিট, মন্ত্রী একে মারছে তাকে মারছে, এমএলএ কে মারছে, এখান থেকে জাল ভোটার বুথ এজেন্ট বেরোচ্ছে। আমি বলছি কোন রাজ্য থেকে এই খবরটা একটা এসছে, এই ধরনের কোনো খবর একটাও আসেনি। একমাত্র পশ্চিমবঙ্গ এক্সেপশন হয়ে দাঁড়িয়েছে, একটাও আসেনি। একদম একদম নিচ্ছ, তোমার এটা ভাবা দরকার যে মানুষের হতাশা থেকে আত্মনাথের জন্ম হয়। এবং আজকে নর্থ বেঙ্গলের যারা গড় হিসেবে বিজেপি দুর্গ মনে করতো নর্থ বেঙ্গল, সেখানে মানুষ যে বেরিয়ে এসে গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করেছে, সেটাও বিজেপির পছন্দ হয়। আপনার টেনশন স্বাভাবিকভাবে মানুষ বেরিয়ে এসেছে, মানে তো আপনার টেনশন হওয়ার কথা। যে উদয়ন গুহকে আপনারা রাস্তায় দেখতেন, তাকে হসপিটালে চেষ্টা করেছে। কথা বলুন তো, তৃণমূল কমিটি মারা হচ্ছে। পিঙ্কি, আমাদের প্রতিনিধি পিঙ্কি আজ একটি ভয়ানক ছবি দেখিয়েছে। সেই ভয়ানক ছবিটা একবার দেখে নিতে চাই এবং তারপর আপনাকে প্রশ্ন করব, পিঙ্কিকে প্রশ্ন করব, দেবাশিস দাকে প্রশ্ন করব। একবার দেখে নিই ছবিটা। এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে হাতে नहीं हुआ सर, आपका तो वोट हो चुका है सर, आपका तो वोट हो चुका है, आपका तो वोट हो चुका है। দেখো এই মুহূর্তে দেখা যাচ্ছে হাতে ভোটের দাগ রয়েছে, নীল দাগ রয়েছে এবং তাকে নিয়ে কার্যত পালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে কয়েকজন কর্মী, তার হাতে ভোটের চিহ্ন রয়েছে হাতে। আপনি পালাচ্ছেন কেন? আপনি পালাচ্ছেন কেন? আপনি পালাচ্ছেন কেন? এক ভোটার যে ভোট দিয়ে দিয়েছে এবং তাকে কেন্দ্রীয় বাহিনী বলে যে ঝামেলা পাকাচ্ছেন কেন, আপনার হাতে ভোটের কালি রয়েছে। সেই সময় যখন সে ধরা পড়ে যায়, কার্যত বুথ ছেড়ে পালায়, সে দৌড়ায়, কার্যত তাকে পালানোর জন্য কয়েকজন সাহায্য করে। পিঙ্কি এই মুহূর্তে রয়েছে, পিঙ্কি আমাদের সঙ্গে ফুলবাড়ি ডাবগ্রাম থেকে রয়েছে। পিঙ্কি, উনি পালিয়ে গেলেন এবং কত কিলোমিটার দৌড়ালেন? তোমার ঘড়িতে কি বলছে কত কিলোমিটার দৌড়াতে হলো? ওনাকে তো পাওয়া গেল না, তারপরে পুরো ভ্যানিশ, দুষ্টু লোক ভ্যানিশের মতন। আর কি কি ধরতে হচ্ছে এই বাংলাতে? ভুয়ো ভোটার, ভুয়ো এজেন্ট, গোটা ভুয়ো একটা পার্টি না বেরিয়ে আসে এবার। দেখো দেখো স্বাভাবিকভাবেই হয়তো আমার ঘড়ি বলছে যে উনি যেভাবে দৌড়লেন কম করে 2 কিলোমিটারের বেশি, তার কারণ আমি দেখাচ্ছিলাম যে ছবিটা, যে ভুয়ো ভোটার, যে সময় ভুয়ো ভোটার থেকে বড় কথা তিনি ভোট দিয়ে দিয়েছেন, দেওয়ার পর যখন তিনি উত্তেজনা তৈরি করছিলেন এবং সেন্ট্রাল ফোর্সকে বারবার বলছিলেন আমি তো ভোটার, আমি ভোট দিতে যেতে চাইছি, কেন আটকাচ্ছেন আমাকে? যদিও তার আগের ছবিটা ছিল সেখানে স্লোগানিং হচ্ছিল, সেই স্লোগানিংটাকে বন্ধ করার জন্য এবং ভোট প্রেমিসিস খালি করার জন্য সেন্ট্রাল ফোর্স সবাইকে সরাতে শুরু করে এবং আচমকাই সেই ব্যক্তি এসে বলতে শুরু করেন যে আমি ভোটার। কিন্তু সেখানে আসলে টুইস্ট দেখা গেল। কি টুইস্ট?
না তার হাতে অলরেডি হাতে ভোটের কালি রয়েছে। তাহলে ঠিক এই জায়গাতে আমি তোমাকে থামাচ্ছি। তুমি সারাদিন ধরে ভোরবেলা থেকে তোমরা যেভাবে ছোটাছুটি করেছো, তোমরা বাড়িতে যাও, বিশ্রাম নাও, কিন্তু দেবাশিস দা এই যে ছোটাছুটি, প্রতিবার অ্যাথলেট হওয়া, প্রতিবার মাছ ধরার মতন করে এই দেখো একটা ভুয়ো ভোটার ধরেছি, এই দেখো একটা ভুয়ো এজেন্ট ধরেছি, মানে এটা যতটাই কমিক রিলিফ দিক না কেন, বাড়িতে বসে ভালো লাগুক না কেন, এটা গণতন্ত্রের জন্য ভালো নয়। কারণ কি আমরা বাদে অন্য কোনো রাজ্যে এরকম কোনো চ্যানেলকে দেখাতে হচ্ছে না। আমরা তো সত্যি বদনাম করতে চাইছি না, কিন্তু এগুলো হচ্ছে তো। এটা তো খুব ভালো জিনিস, মানে সেই ছোটবেলায় ধাপ্পা খেলেছি না, সেই ধাপ্পা দিয়ে দুম করে ছুটে পালিয়ে যাওয়া, এ তো তৃণমূল প্র্যাকটিস করেছে। মানে এই রেশন নিলাম, ছোট্ট করে ছুটে পালিয়ে গেলাম, শিক্ষা নিলাম, ছুটে পালিয়ে গেলাম, মিড ডে মিলের ভাত নিলাম, ছুটে পালিয়ে গেলাম। মানে এই যে জিনিসটা হচ্ছে, মানে নির্লজ্জতা বললে নির্লজ্জতা বোধহয় মুখ ঢেকে ফেলবে। না, আপনি কি কোনো হিন্ট পাচ্ছেন যে এই তৃণমূল কংগ্রেস আগে যেভাবে চমকাতো ধমকাতো, এবার একটু হলেও তৃণমূল কংগ্রেস ব্যাকফুট এবং সাধারণ মানুষ অনেক বেশি বেরিয়ে আসছে? মানে সে তো আগের থেকে আমরা বলছি ময়ূক, তৃণমূল কংগ্রেস একটা আতঙ্কে ভুগছে। এই আতঙ্কটা তো মারাত্মক আতঙ্ক, যেটা হচ্ছে যে আমাকে যেন তেন প্রেক্ষাপটে ক্ষমতায় থাকতে হবে, নইলে সব ফাঁস হয়ে যাবে, সব ফাঁস হয়ে যাবে। আমি জানি না যে আজকে ঠিক কি হয়েছে। মানে একটা জায়গায় আমার বলা আছে যে 110 পদে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। মানে আমরা বোধহয় আশা করেছিলাম আরেকটু বেশি কিছু। মানে উদয়ন গুহর মতো এরকম একজন লোককে খোলা ছেড়ে দেওয়া হলো কি করে? মানে আমরা তো জানি যে ভোট হলে এই আরাবুল হোক, জাহাঙ্গীর হোক, শাহজাহান হোক, এদের মতো লোককে তুলে আমি বুঝতে পারছি না উনি রাজ্যের মন্ত্রী, এটা কি ভাষায় কথা বলছে শোভিত চ্যাটার্জি? আমি না বলে পারছি না। সায়েন্টিফিক রিগিং এর জনক যারা ভোট লুটে দক্ষ, তাদের মুখে আজকে ভোটের কথা আজকে শূন্য হয়ে গেছে। যারা গোটা বাংলার মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন, তারা যখন জ্ঞানপূর্বক কথা বলবে স্বাভাবিকভাবে, মানে আজকে সেন্ট্রাল ফোর্সের কাজ কি? আজকে নির্বাচন কমিশনের কাজ কি? ভুয়ো ধরতে ছুটছে। নির্বাচন কমিশন কি করছে? নির্বাচন কমিশনের দায়িত্ব কি করছিল? দেবাশিস অফিসার কি করছিল? নির্বাচন কমিশনের উচিত ছিল অনেক আগে এই উদয়ন গুহদের মতো লোককে সরিয়ে দেওয়া। মানে বিজেপি সমর্থকদের এতগুলো কথা বলছিল, দেবাশিসদাও জানে তো উদয়ন গুহদের। উদয়ন গুহ দেবাশিস দাদেরই সৃষ্টি, দেবাশিস দাদের সম্পদ। এই সায়েন্টিফিক রিগিং তৃণমূল হচ্ছে নেত্রী হলে তার যোগ্য ছাত্রী, যোগ্য ছাত্রী, দুটো দলই এক, গণতন্ত্রের হত্যাকারী, যেমন বামফ্রন্ট তেমন তৃণমূল। প্রথম দফা বাংলা লোকসভা ভোটের প্রথম দফায় যে নতুন নতুন জিনিসগুলো দেখলো, আদপে সেই সমস্ত কিছু আমরা এর আগে দেখেছি, কিন্তু নতুন যে জিনিসটা বাংলার মানুষ দেখতে চায় তা হলো মানুষের প্রতিরোধ। এবং এই মানুষের প্রতিরোধ এবারও দেখেছি, আগামী পর্যায়ে কি দেখবো তার জবাব বাংলার মানুষ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে।